আজকে আমরা আলোচনা করব অ্যাটেনশন বা মনোযোগ। তো প্রাচীন মনোবিদগণের মতে কোনো বিষয় বা বস্তু কিংবা ধারণার সঙ্গে মনকে একান্তভাবে সচেতন করাকে বলা হয় মনোযোগ। এগুলো প্রাচীন ধারণা অনুযায়ী বা প্রাচীন মনোবিদদের মতে মনোযোগ বলতে এই জিনিসগুলোকে বোঝানো হয়েছিল। আবার কেউ কেউ বলেছে মনের একটি অবস্থাকে মনোযোগ বলে চিহ্নিত করা হয়। মনের কোনো একটা স্থানকে বলা হচ্ছে মনোযোগ, মনের একটা অংশ পার্টিকুলার, সেটাকে বলা হবে মনোযোগ। এটা অনেক প্রাচীন মনোবিদদের মতে। আবার কেউ বলেছে শুধু তাই নয়, এরা সকলেই মনে করতেন যে প্রচেষ্টা ও অনুশীলনের দ্বারা এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে প্রাচীনকালে কি মনে করা হতো যে আমরা যদি চেষ্টা করি তাহলে বা আমরা অনুশীলন করি, তার মাধ্যমে আমরা আমাদের মনোযোগকে বাড়াতে পারবো বা বৃদ্ধি করতে পারবো। কিন্তু বর্তমানে এগুলি সবই ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে এগুলোকে অ্যাকসেপ্ট করা হয় না। যেমন তোমাদের যখন মনোবিদ্যার ডেফিনেশন বা মনোবিদ্যা কি বলা হয়েছিল, তখন বলা হচ্ছিল যে মনোবিজ্ঞান বলতে মনের বিজ্ঞানকে বুঝিয়েছে, কেউ আত্মার বিজ্ঞান বলেছে, কেউ চেতনার বিজ্ঞান বলেছে। কিন্তু বর্তমানে কি বলা হয়, মনোবিদ্যা হলো একটি আচরণের বিজ্ঞান। সেই রকমই মনোযোগ সম্পর্কে যে প্রাচীন ধারণাগুলি রয়েছে সেগুলি বর্তমানে ভুল বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে কি বলা হচ্ছে যে এটি মানুষের সংবেদনশীল মনোভাবের তীব্রতাকে বোঝায়। অর্থাৎ আমাদের যে সেন্সেশন ক্ষমতা রয়েছে, সেই সেন্সেশন ক্ষমতার যতটা তীব্রতা রয়েছে সেই তীব্রতাকে আমরা মনোযোগ বলবো। তারা এটাও বলেছেন যে মনোযোগ হলো মনের একটি ক্রিয়া। তাহলে প্রাচীনকালে কি বলা হচ্ছিল যে মনোযোগ হলো মনের একটি অংশ, কিন্তু বর্তমানে কি বলা হচ্ছে যে মনের কোনো অংশ নয়, এটি মনের ক্রিয়া। তো বিভিন্ন মনোবিদ এর বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছে। যেমন রিবো কি বলেছে, অনুভূতির প্রকাশমূলক দিকই হলো মনোযোগ। অর্থাৎ আমাদের যে ফিলিংস রয়েছে সেই ফিলিংসকে প্রকাশের দিকগুলোকেই বলা হবে বা প্রকাশ করার দিকগুলোকেই বলা হবে মনোযোগ। টিচেনার কি বলছে, টিচেনার বলছে মনোযোগ হলো মনের অনুভূতিমূলক দিক। এবং রস বলছে বা রসের মতে মনোবিদ, মনোযোগ প্রক্রিয়ার দ্বারা কোনো বস্তু বা ধারণা স্পষ্ট হয়। ওকে, নেক্সট আমরা আলোচনা করব মনোযোগের বৈশিষ্ট্য। তাহলে মনোযোগের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, কেন্দ্র অভিমুখী প্রক্রিয়া। মনোযোগ হলো মনের একটি কেন্দ্র অভিমুখী প্রক্রিয়া। এর বিষয়বস্তু চেতনার কেন্দ্রে উপস্থিত হয়। আধুনিক মনোবিদগণ মনে করেন মানুষের মনের বিভিন্ন স্তর থাকলে সকল বস্তু সম্পর্কে চেতনা যখন কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয় তখনই সেই বিষয়ের প্রতি তার জ্ঞান বা ধারণাকে জাগ্রত করে। এর থেকে বোঝা যায় যে মনোযোগের সঙ্গে প্রত্যক্ষণের গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের মনকে যদি আমরা ছবির মাধ্যমে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। বলছে আমাদের মনকে ফ্রয়েডের তত্ত্বে আমরা এটা পাবো যে আমাদের মনকে 3টে স্তরে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবচেতন স্তর, অবচেতন, প্রাকচেতন, আর হচ্ছে চেতন স্তর। বলা হচ্ছে যে চেতনার কেন্দ্রবিন্দুতে, এটা যদি আমাদের চেতনার কেন্দ্রবিন্দু হয় তাহলে এই কেন্দ্রবিন্দুতে যখন যে বিষয়বস্তুটা উপস্থিত হবে তখনই আমাদের সেই বস্তুর প্রতি মনোযোগ যাবে। এই কারণে বলা হচ্ছে মনোযোগকে কেন্দ্র অভিমুখী প্রক্রিয়া। ওকে, নেক্সট আছে নির্বাচনী ক্ষমতা। যখন কোনো শিক্ষার্থী বই পড়ায় মনোনিবেশের চেষ্টা করে তখন তার সামনে বইটি থেকে মনকে সরানোর বহুবিধ বিষয়ক আশেপাশে থাকে, যেমন গান, মোবাইল ফোন, চলমান টিভি, সুখাদ্যের গন্ধ। কিন্তু এই সকল বিষয় থেকে মনকে সরিয়ে বইটিতে নিবদ্ধ করার যে চেষ্টা, তাই হলো মনোযোগের নির্বাচনমূলক ক্ষমতা। অর্থাৎ দেখবে আমাদের যখন এক্সাম হচ্ছে বা এক্সামের আগে বাড়িতে যখন পড়াশোনা করছি, পড়ার সময় বাড়িতে টিভি চলে বা যদি কেউ বাড়িতে ছোটো ভাই বোন থাকে তারা খেলা করে, এবার তাদের সাথে আবার পড়ার সময় সেই দিকে আমাদের অনেক সময় মনোযোগ চলে যায়। কিন্তু যেহেতু আমাদের
পরের দিন পরীক্ষা রয়েছে, তাই আমাদের বইয়ের প্রতি মনোযোগ ধরে রাখতে হয়। তার জন্যই বলা হচ্ছে মনোযোগকে নির্বাচনী ক্ষমতা। ওকে, নেক্সট বলা হচ্ছে সংকীর্ণতা। যেহেতু একই সময়ে একের বেশি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব নয়, কেবল কোনো নির্দিষ্ট বস্তুর প্রতি মন দেওয়া হয়, তাই হলো মনোযোগের ক্ষেত্র খুবই সংকীর্ণ। অর্থাৎ মনোযোগের ক্ষেত্রে আমরা একসঙ্গে অনেকগুলো জিনিসের প্রতি মনোযোগ দিতে পারি না, তার জন্যই বলা হচ্ছে মনোযোগের পরিধি সংকীর্ণ অর্থাৎ ছোট। মনে করা যাক যে তোমরা দেখা যাচ্ছে কোথাও বাজার করতে গেছো, এবার তুমি পার্টিকুলার যে জিনিসটা কিনতে গেছো দোকানে গিয়ে তোমার মনোযোগ কিন্তু পার্টিকুলার সেই জিনিসটার দিকে যাবে, আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ যাবে না, কারণ ওটাই তোমার দরকার। তার জন্যই বলা হচ্ছে যে মনোযোগের পরিধি কী হয়, সংকীর্ণ। ওকে, নেক্সট হচ্ছে বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মক প্রক্রিয়া। মনোযোগের মধ্যে দুই ধরনের মানসিক প্রক্রিয়া কাজ করে, একটাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক, একটাকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া কাজ করে কীরকম? প্রথমটি বস্তু সম্পর্কে বিশ্লেষণ করার প্রক্রিয়া, অর্থাৎ একটা যে বস্তুটা দেখছি সেই বস্তুটা কী কী জিনিস নিয়ে তৈরি, কীভাবে তৈরি, সেই জিনিসটা আমরা দেখছি, সেটাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এবার আর সংশ্লেষণাত্মক প্রক্রিয়াটা কি? যখন আমরা আলাদা আলাদা জিনিসগুলো তৈরি করতে পারলাম বা বিশ্লেষণ করতে পারলাম, তারপরে এই জিনিসটাকে সামগ্রিক একটা রূপ দিয়ে যখন আমরা বলতে পারছি যে এই বস্তুটার নাম এটা, সেটাকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো একটা মন্দির দেখতে গেছি, আমরা একটা মন্দির দেখেছি, এক মিনিট, একটা মন্দিরে গেছি সাপোজ। এবার যখন আমরা এই মন্দিরে যাওয়ার পরে যখন আমরা মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে, তার কি কি উপাদান রয়েছে, দেখতে কেমন, এই পার্টিকুলার বস্তুগুলোকে যখন আলাদা আলাদা করতে পারছি, আলাদা করছি, তখন সেটাকে বলবো বিশ্লেষণাত্মক। এবার এই বিশ্লেষণাত্মক করার পরে যখন এই পার্টিকুলার পার্টগুলোকে আবার একসঙ্গে অ্যাড করার পরে বললাম যে এটা মন্দির, বা এই উপাদানগুলো যেটাতে আছে সেটা হচ্ছে মন্দির, সেটাকে বলা হবে সংশ্লেষণাত্মক। ওকে, নেক্সট বলা হচ্ছে সঞ্চারণশীল ধর্ম। অর্থাৎ মনোযোগ একটি বিষয়ের ওপর বেশিক্ষণ স্থির থাকতে পারে না। বিশেষ একটি বস্তুর ওপর মনোযোগ দেওয়ার পর অন্য বস্তুতে সঞ্চারিত হয়। এক বস্তু থেকে অন্য বস্তুতে মনোযোগের যে সঞ্চালন, তাকে বলা হয় মনোযোগের সঞ্চারণশীল ধর্ম বলে। ঠিক আছে, অর্থাৎ আমরা চাইলেই একটা জিনিসের প্রতি অধিক সময় ধরে বা দীর্ঘ সময় ধরে আমরা মনোযোগ দিয়ে থাকতে পারি না। অর্থাৎ মনোযোগ একটা বস্তু থেকে একটা বস্তুতে চলে যায়, আমাদের মনটা চলে যায়। তোমাদের যদি বলা হয় যে পার্টিকুলার একটা জায়গাতেই তোমরা মনোযোগ স্থির করে রাখো, চোখ বন্ধ করে যদি বলা হয় যে একটা জিনিস নিয়ে ভাবো, দেখবে ওই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে আবার অন্য জিনিস আমরা ভাবা শুরু করে দিই। তার জন্যই মনোযোগের এটাকে বলা হয় সঞ্চারণশীল ধর্ম। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ধরো রাস্তার পাশে দুটো পাশাপাশি দোকান রয়েছে। একটি দোকানে সুগন্ধযুক্ত খাবার বানানো হচ্ছে, অপরটিতে গোলাপি, রজনীগন্ধা প্রমুখ ফুল রাখা আছে। ফলে মনোযোগের ক্ষেত্রে দুটি হলো খুব শক্তিশালী উদ্দীপক, ফলে মনোযোগের কেবলই একটির থেকে অপরটির দিকে চলে যাচ্ছে। এই দুয়ের মধ্যে মনোযোগের যে সঞ্চালন ঘটছে, একেই বলা হচ্ছে সঞ্চারণশীল ধর্ম। কী হচ্ছে যে দুটো পার্টিকুলারই শক্তিশালী উদ্দীপক, এবার একটা থেকে আরেকটা দিকে অনবরত মনোযোগ চলে যাচ্ছে। এবার কারোর দেখা যাচ্ছে ফেভারিট দুটো খাদ্য রয়েছে, এবার সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে তার ফেভারিট দুটো খাবার রান্না হচ্ছে, সেই ক্ষেত্রে কী হবে যে ওই দুটো জিনিসের প্রতি একের পর একটা মনোযোগ চলে যাচ্ছে। তাহলে এই একটা জিনিস থেকে আর একটা জিনিসে যে মনোযোগ চলে যাচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে যে মনোযোগ একটি সঞ্চারণশীল ধর্ম প্রক্রিয়া। ওকে, নেক্সট বিদলন প্রক্রিয়া। মনোযোগের পরিবর্তন নির্ভর করে ব্যক্তির সংবেদন ক্ষমতার ওপর। তাহলে প্রথমেই বলছিলাম যে সংবেদন, আমাদের যে সেন্সেশন ক্ষমতা রয়েছে তার ওপরেই মনোযোগের পরিবর্তনটা নির্ভর করবে। সংবেদন যার যত বেশি, তার মনোযোগের ক্ষমতাও তত বেশি। অর্থাৎ এই সংবেদন ক্ষমতা, সেন্সেশন ক্ষমতা যার যত বেশি রয়েছে, তার মনোযোগ দেওয়ার ক্ষমতাটাও বেশি হবে। যদি কোনো শব্দ ক্ষীণভাবে অনুভূত হয়, দেখা যায় কিছুক্ষণ অন্তর শব্দটি শোনা যাচ্ছে, আবার কিছু সময় পরে শোনা যায় না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানের কাছে একটি ঘড়ি ধরে রাখলে দেখা যাবে যে কিছুক্ষণ বাদে বাদে টিকটিক শব্দ আর শোনা যাচ্ছে না, আবার
কিছুক্ষণ পর আবার যে আমরা দেখা যাচ্ছে ঘড়িটার প্রতি মনোযোগ দিচ্ছি, তখন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। তাহলে কী হচ্ছে যে মনোযোগ কিছু সময় রাখতে পারছে একটা জিনিসের প্রতি, আবার মনোযোগ ব্রেক হচ্ছে, নেক্সট টাইম আবার পরবর্তী ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি, আবার মনোযোগ চলে যাচ্ছে। এই জিনিসটা যে চলছে, তার জন্যই মনোযোগকে বলা হয় এটি একটি বিদলন প্রক্রিয়া, বা ইংলিশে বলা হয় ফ্ল্যাকচুয়েশন অফ অ্যাটেনশন। অনেক সময় 2 নম্বরের কোয়েশ্চেনটা আসে যে ফ্ল্যাকচুয়েশন অফ অ্যাটেনশন বা মনোযোগের বিদলন ধর্ম বলতে কী বোঝো। সেই ক্ষেত্রে কী বলতে হবে যে পার্টিকুলার আমরা একটা বিষয়বস্তুর প্রতি দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারি না। যাদের সেন্সেশন ক্ষমতাটা বেশি রয়েছে তাদের মনোযোগের ক্ষমতাটা বেশি রয়েছে। কী হয় যে পার্টিকুলার একটা জিনিসের প্রতি মনোযোগ দিচ্ছি, দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মনোযোগ নেই, আবার হঠাৎ মনে পড়ছে, আবার সেই জিনিসটার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি। এই যে মানে মনোযোগের দেওয়ার ক্ষমতাটা ওঠানামা করছে, এর জন্য এটাকে বলা হচ্ছে যে মনোযোগের বিদলন ধর্ম। ওকে, নেক্সট বলা হচ্ছে মনোযোগের পরিসর বা স্প্যান অফ অ্যাটেনশন। মনোবিদদের মতে একসঙ্গে একটির বেশি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব নয়, আর মনোযোগের এই বিস্তার মাপার যন্ত্রটির নাম হচ্ছে ট্যাচিস্টোস্কোপ। এক মিনিট লিখিয়ে দিই এখানে। মনোযোগের বিস্তার মাপা অর্থাৎ আমি একই সময়ে কতটি বস্তুর প্রতি মনোযোগ দিয়ে রাখতে পারছি, এটা যে যন্ত্রের সাহায্যে মাপি সেটাকে বলা হয় ট্যাচিস্টোস্কোপ। অনেক সময় শর্ট কোশ্চেন আসে, TACHIS TOSCOPE। অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন আসে যে মনোযোগের পরিসর মাপার যন্ত্রের নাম কি, সেক্ষেত্রে হবে ট্যাচিস্টোস্কোপ। আর একটা কী আছে, আর একটা রয়েছে, সেটা হচ্ছে যে শ্রবণগত মনোযোগের বিস্তারও পরিমাপ করা হয় একটা যন্ত্রের সাহায্যে, সেটাকে বলা হয় মেট্রোনম। METRO মেট্রোনম। এর সাহায্যে আমরা শ্রবণগত মনোযোগটা আমরা পরিমাপ করতে পারি। যেমন সাধারণ বুদ্ধির মানুষজন বিচ্ছিন্ন অক্ষর 5 বা 6টি, অর্থহীন শব্দাংশ 10 থেকে 12 অক্ষর, পরিচিত শব্দ 8 থেকে 20 অক্ষরের ওপর মনোযোগ দিতে পারে। শুধু শব্দের আকারের থেকে ছন্দবদ্ধ শব্দে মানুষের মনোযোগের পরিসর বেশি হয়, আর মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ক্ষেত্রে তা কম হয়। এই জিনিসগুলো যে যন্ত্রের সাহায্যে আমরা ভাবছি সেটাকে বলা হবে মেট্রোনম। ওকে, নেক্সট হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। মনোযোগ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন ধারাবাহিক প্রক্রিয়া বলা হচ্ছে? যে কতকগুলি লেটার মিলে কি তৈরি হয়, একটা শব্দ তৈরি হচ্ছে, কতকগুলি লেটার। তাহলে আর ওই প্রত্যেকটি লেটারে মনোযোগ দিলে তবেই আমরা সঠিক উচ্চারণ করতে পারবো, যদি প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সঠিকভাবে মনোযোগ দিই। তার জন্যই মনোযোগকে বলা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন ধরো আমার যদি নামটা লিখি ITTU, এই নামটা লিখলাম, এবার সেই ক্ষেত্রে দেখা যাবে যে যখন আমাকে পুরো শব্দটা উচ্চারণ করতে হবে, তাহলে বি উচ্চারণ শিখতে হবে, আই উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে, টি উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে, আর টি আবার ইউ। এবার আমাদের জানতে হবে যে BI মানে BTTU, BIT BTTU2, এই যে উচ্চারণ করে এটার প্রতি যখন মনোযোগ দেবো তখন কোনো শিক্ষার্থী পরিষ্কার উচ্চারণ করতে পারবে। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের মনোযোগের বৈশিষ্ট্য। নেক্সট আমরা আলোচনা করব মনোযোগের শ্রেণীবিভাগ। মনোযোগকে প্রধানত দুটি ভাগে ভাগ করে, যে একটাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ, একটাকে বলা হয় ইচ্ছা প্রণোদিত মনোযোগ। তাহলে দুটো নাম শুনে আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ, একটা ইচ্ছা প্রণোদিত। অর্থাৎ একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে, যে বিষয়ের প্রতি মনোযোগ দিতে আমাদের নিজের ইচ্ছা দিয়ে পূরণ করি সেটাকে বলা হবে ইচ্ছা প্রণোদিত মনোযোগ, আর যেটা আমাদের ইচ্ছা নেই তার সত্ত্বেও মনোযোগ চলে যায় সেটাকে বলা হবে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। যেমন আমি পড়াশোনা পড়ছি, একটা বই পড়ছি, বই পড়তে পড়তে বাইরে প্রচণ্ড একটা আওয়াজ হলো, হঠাৎ করে আমরা সেই দিকে মনোযোগ চলে গেল। তাহলে আমার ইচ্ছাটা কি, যে বই পড়ার দিকে ইচ্ছা, কিন্তু বাইরের শব্দ হলে আমরা তাকালাম, ওদিকে কিন্তু আমার মনোযোগ দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু তাও চলে গেল। তাহলে যেহেতু শব্দের দিকে তাকাচ্ছে সেটা হয়ে যাবে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। আবার ইচ্ছা প্রণোদিত মনোযোগ কেমন? আগামীকাল আমার পরীক্ষা রয়েছে, আজকে আমাকে পড়তে হবে, কঠোর মনোযোগ দিয়ে পড়ছি। এবার বাইরে থেকে যত আওয়াজ, বা টিভি চলুক, ফ্যান চলুক, যাই চলুক, বাইরে খেলাধুলা হোক, যেটাই হোক, কিন্তু আমি পড়ার প্রতি জোর করে মনোযোগ দিচ্ছি, মানে নিজের ইচ্ছা অনুযায়ী আমাকে মনোযোগ দিয়ে রাখতে হচ্ছে, সেটাকে বলা হবে ইচ্ছা প্রণোদিত মনোযোগ। ওকে, তাহলে এই ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়
প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ, একটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত মনোযোগ। প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগটা কি? যখন সহজ প্রবৃত্তির দ্বারা অর্থাৎ জন্মগত জৈব মানসিক প্রবৃত্তির তাড়নায় ইচ্ছা নিরপেক্ষভাবে মনোযোগ আকৃষ্ট হয়, তা হবে প্রবৃত্তি মনোযোগ, প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ। আর স্বতঃস্ফূর্ত মনোযোগটা কি? মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জৈব মানসিক সংগঠনের মাধ্যমে স্থায়ী সেন্টিমেন্ট দ্বারা যে মনোযোগ নিয়ন্ত্রণ হয়, তা হলো স্বতঃস্ফূর্ত মনোযোগ। ওকে, যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে সেন্টিমেন্টের বিকাশ বৃদ্ধি পায় যখন বিদেশে কোনো আত্মীয়ের প্রতি সেন্টিমেন্ট গড়ে ওঠার জন্য তার কাছে গেলে তার সম্বন্ধে বিভিন্ন বিষয় জানার প্রতি মনোযোগ গড়ে ওঠে। এই মনোযোগকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত মনোযোগ। অর্থাৎ বলা হচ্ছে যে তুমি দেখা যাচ্ছে বিদেশে থাকো, এবার তোমার বিদেশে রয়েছো, এবার তুমি যেখানে বসবাস করো সেইখান থেকে কোনো মানুষ তোমার কাছে গেছে, মানে তোমাদের গ্রাম থেকে একটা মানুষ তোমার কাছে গেছে, তাহলে সেই মানুষের কাছে তোমার গ্রাম সম্পর্কে, গ্রামের খবর জানার জন্য যে মানে ভিতর থেকে আগ্রহ তৈরি হচ্ছে বা জানতে ইচ্ছা হচ্ছে, এবার যখন ওই মানুষটি বলা শুরু করেছে তখন তুমি যে মনোযোগটা দিচ্ছ সেটাকে বলা হবে স্বতঃস্ফূর্ত মনোযোগ। অর্থাৎ একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকছে, সেন্টিমেন্টকে কেন্দ্র করে যে মনোযোগটা হচ্ছে। ওকে, নেক্সট ছিল ইচ্ছা প্রণোদিত মনোযোগ। ইচ্ছা প্রণোদিত মনোযোগের আবার দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় গুপ্ত মনোযোগ, একটাকে বলা হয় ব্যক্ত মনোযোগ। গুপ্ত মনোযোগ কোনটা? যেমন কোনো বিষয়বস্তুর প্রতি একবার ইচ্ছা প্রয়োগ করে মনোযোগ দেওয়া হয় তাকে বলা হয় গুপ্ত মনোযোগ। অর্থাৎ আমি একবার ইচ্ছা করলেই আমি সেই জিনিসটার প্রতি মনোযোগ দিতে পারি। আর ব্যক্ত মনোযোগ কোনটা? যখন কোনো বিষয়বস্তুর ওপর বারবার ইচ্ছা শক্তি প্রয়োগ করে মনোযোগ দেওয়া হয় তাকে বলা হয় ব্যক্ত মনোযোগ। অর্থাৎ যে জিনিসটার প্রতি আমরা একবার ইচ্ছা করলে মনোযোগ দিতে পারছি সেটাকে বলবো গুপ্ত মনোযোগ, আর যে জিনিসটার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমাকে বারবার ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা বলবো ব্যক্ত মনোযোগ। এটা পড়ার ক্ষেত্রে আমরা এটা ভালো উদাহরণ হবে, যেটা পরীক্ষার যে উদাহরণটা বারবার দিয়ে আসছি, যে বাইরে বারবার কথা হচ্ছে, মনোযোগ দেখাচ্ছে সেই দিকে চলে যাচ্ছে, কিন্তু বারবার আমাকে পড়ার প্রতি মনোযোগকে ফিরিয়ে আনতে হচ্ছে, তাহলে এটা হয় ব্যক্ত মনোযোগ। আর গুপ্ত মনোযোগ দেখা যাচ্ছে বাইরে আওয়াজ হলো, যেটা বলছিলাম যে হঠাৎ করেই আমি একবার ইচ্ছা করলে মনোযোগ দিতে পারি, বা আমার খাবার খাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ফেভারিট জিনিস সেটা রান্না হয়েছে, সেটা আমি একবার ইচ্ছা করলে সেই জিনিসটার প্রতি আমরা মনোযোগ দিতে পারি। তাহলে এটা ছিল মনোযোগের শ্রেণীবিভাগ। নেক্সট, এবার হচ্ছে মনোযোগের নির্ধারক। মনোযোগের নির্ধারক দুই ধরনের হয়, এটা তোমাদের অনেক সময় বড় কোশ্চেনে আসে যে মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। অনেক সময় উল্লেখ করে দেয় মনোযোগের বস্তুগত নির্ধারকগুলি আলোচনা করো এবং মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি আলোচনা করো। তাহলে মনোযোগের নির্ধারক হচ্ছে দুই ধরনের হয়, এক হচ্ছে বস্তুগত নির্ধারক আর একটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক। নির্ধারক বলতে কি বোঝাচ্ছে, যে জিনিসটাকে কেন্দ্র করে মনোযোগটা তৈরি হচ্ছে, যে এমন কিছু জিনিস বা এমন কিছু আমাদের মধ্যে রয়েছে তার উপর কেন্দ্র করে আমরা সেই দিকে মনোযোগ দেব বা সেই দিকে আমাদের মনোযোগ চলে যায়, সেই জিনিসটাকে বলা হবে মনোযোগের নির্ধারক। ওকে, ফ্যাক্টরস আর ডিটারমিনেন্টস দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে নির্ধারক। উপাদানটা হচ্ছে মনোযোগ যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে সেটাকে বলা হবে উপাদান, আর নির্ধারক মানে সেটা নয়। নির্ধারক মানে হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা মানে মনোযোগটা, যে জিনিসটার কারণে সেই দিকে আমাদের মনোযোগটা যাচ্ছে সেটাকে বলা হবে নির্ধারক। ওকে, তাহলে প্রথমে আমরা আলোচনা করব বস্তুগত নির্ধারক। বস্তুগত নির্ধারকের মধ্যে প্রথম রয়েছে বিস্তৃতি। সংবেদন উদ্দীপক দ্বারা প্রভাবিত, মানে আমাদের যে সেন্সেশন সেটা হচ্ছে আমাদের উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়। মনোযোগ সংবেদন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে উদ্দীপক দ্বারা প্রভাবিত হচ্ছে, আবার সংবেদন উদ্দীপক দ্বারা প্রভাবিত হচ্ছে, আবার মনোযোগ সংবেদন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই উদ্দীপক বড় হলে সংবেদনও বড় হয়, ফলে সেটির প্রতি ব্যক্তির মনোযোগ বেশি দিয়ে থাকে। সেই জন্য যত বেশি বড় হয় আমাদের মনোযোগ সেই বস্তুর প্রতি বেশি দেখা যায়। অর্থাৎ বলা হচ্ছে যে বিস্তৃতি মানে কোনো বস্তু যদি বড় হয়, এখানে দেখা যাচ্ছে আমি বক্স করলাম একটা 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 একটা, ঠিক আছে। তাহলে বস্তুর বিস্তৃতি বলা হচ্ছে যে বস্তুর বিস্তৃতি যত বড় হবে আমাদের সেই দিকে মনোযোগটা বেশি যাবে। ওকে, নেক্সট বলা হচ্ছে গতিশীলতা। গতিশীল কোনো বস্তু আমাদের মনে বেশি আকর্ষণ করে। সেই বস্তু যখন স্থির থাকে তখন গতিশীল অবস্থায় থাকা সেই বস্তুর তুলনায় মনোযোগ কম থাকে। ক্রিকেট খেলার সময় যখন বলার বল হাতে দৌড় শুরু করে তখন বাকি ফিল্ডারদের দিকে কেউ মনোযোগ দেয় না, কেবল সেই বলারের দিকেই মনোযোগ দেয় বা বলারের দিকেই প্রত্যেকে নজর দেয়। এর কারণ অন্যান্য খেলোয়াড়রা স্থির অবস্থায় থাকে আর বোলারটি দৌড়াতে থাকে, তাই তার দিকেই মনোযোগ বেশি যায়। ঠিক আছে, আবার আমরা একইভাবে গতিশীলতা যেহেতু এখানে বলেছি, যে এটাকে আবার উল্টোভাবে বলতে পারি যে সবাই গতিশীল রয়েছে, একজন কেউ স্থির অবস্থায় রয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা
সেই স্থির ব্যক্তির প্রতি বা স্থির বস্তুর প্রতি কিন্তু আমাদের মনোযোগ যাবে। তাহলে স্থিরতা আমরা গতিশীলতা যেমন একটা নির্ধারক বলছি, স্থিরতাও একটা নির্ধারক বলতে পারি। বস্তুর স্থিরতা, যে অনেক গতিশীল বস্তুর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিরতা হবে মনোযোগের নির্ধারক। নেক্সট হচ্ছে তীব্রতা। যে কোনো তীব্র উদ্দীপকের প্রতি আমাদের মন আকৃষ্ট হয়। সেটা তীব্র গন্ধ হতে পারে, উজ্জ্বল আলো হতে পারে, উজ্জ্বল রঙিন ছবি, সমস্ত কিছুতেই মানুষের বেশি মনোযোগ দেয়। তাহলে কী বলা হচ্ছে, যে বস্তুটা যত তীব্র হবে বা যত উজ্জ্বল হবে সেই জিনিসটার প্রতি আমাদের মনোযোগ যাবে। ঠিক আছে, আমি ধরো উদাহরণ দিতে পারি এখানে। যেমন ধরো একটা দাগ দিলাম এরকম একটা, তারপরে এই যে আমি দুটো কালার এখানে ইউজ করেছি, এই দুটো কালারের মধ্যে তাহলে যে জিনিসটার প্রতি ব্রাইটনেস বেশি বা উজ্জ্বলতা বেশি রয়েছে সেই জিনিসটার প্রতি আমাদের মনোযোগ সহজেই যাবে, সেটা বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে অভিনবত্ব। যে কোনো নতুন বিষয়বস্তুর প্রতি মানুষের মনোযোগ সহজেই আকর্ষণ করে। রাস্তায় যাওয়ার সময় নতুন গাড়ি দেখলে সহজেই সেটির প্রতি মনোযোগ যায়, কিংবা দূরদর্শনে বিজ্ঞাপন দেখতে দেখতে হঠাৎ করে নতুন বিজ্ঞাপন দেখলে তার প্রতি আমাদের সহজেই মনোযোগ চলে যায়। ওকে, নেক্সট বৈসাদৃশ্য। বিভিন্ন বস্তুর মধ্যে যে বস্তুটি পৃথক বা বৈসাদৃশ্য তার প্রতি মন বেশি আকৃষ্ট। অর্থাৎ যেমন বলা হচ্ছে যে অনেক গাঁদা ফুলের মধ্যে একটি বা দুটি গোলাপ ফুল রয়েছে, তাহলে আমাদের সেই দিকেই মনোযোগ যাবে। অনেকগুলো গাঁদা ফুল রয়েছে, মানে প্রত্যেকটা সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে, বা তার মধ্যে কোনো দুটো একটা পার্টিকুলার বৈসাদৃশ্য দেখতে পেলাম, সেই দিকে আমাদের মনোযোগ যাবে। নেক্সট আকৃতি। বস্তুর আকৃতির উপরও মনোযোগের আকর্ষণ নির্ভর করে। যেমন কি বলা হচ্ছে যে কোনো বস্তু যদি বৃহৎ আকৃতির হয় সেদিকেও আবার মনোযোগ যাবে, আবার কোনো বস্তু যদি দেখা যাচ্ছে ক্ষুদ্র আকৃতির রয়েছে, সমপরিমাণের অনেক বস্তু রয়েছে, তার মধ্যে কোনো একটা ক্ষুদ্র আকৃতির বস্তু রয়েছে, সেক্ষেত্রেও আমাদের সেদিকে মনোযোগ যাবে। ওকে, তাহলে আমাদের এটা মনোযোগের বস্তুগত নির্ধারক হলো। এবার মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারক কি? প্রথম, প্রবৃত্তি। মনোযোগ প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। ব্যক্তির প্রবৃত্তির কারণে কোনো বিশেষ বস্তুর প্রতি মনোযোগ দেয়। যেমন কোনো ব্যক্তির যদি নাচের প্রতি প্রবৃত্তি থাকে তবে তার নৃত্যশিল্পী হওয়ার মনোযোগ দেখা যায়। কেউ ভালো গান গাওয়ার প্রবৃত্তি রয়েছে, তাহলে তার গায়কদের প্রতি প্রবৃত্তি বা মনোযোগ দেখা যায়। ওকে, নেক্সট আগ্রহ। বস্তুর প্রতি আগ্রহ দেখা দিলে আমাদের মনোযোগ দিতে বাধ্য করে। যেমন যেসব শিক্ষার্থীর যে বিষয়বস্তুগুলির প্রতি আগ্রহ রয়েছে সেই দিকেই তার মনোযোগ থাকবে, যে জিনিসটার প্রতি আগ্রহ রয়েছে। একটা দোকানে গেছো, মিষ্টির দোকানে গেছো, দেখা যাচ্ছে এবার যে মিষ্টিটার খাওয়ার প্রতি তোমার বেশি ইন্টারেস্ট রয়েছে, তোমার সেই মিষ্টির দোকানে গিয়ে কিন্তু সেটার প্রতি তোমার মনোযোগ যাবে। ওকে, তার জন্য ব্যক্তিগত নির্ধারক হিসাবে একটি অন্যতম নির্ধারক আগ্রহ। নেক্সট হচ্ছে প্রক্ষোভ। প্রক্ষোভ মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে। মানুষ ভয় পেয়ে গেলে নিরাপদ স্থানে আশ্রয় খোঁজে। এমনকি খুব রৌদ্রে মানুষ একটু ছায়ার তলায় বিশ্রাম নিতে মনোযোগ আকর্ষণ করে। ঠিক আছে, আমাদের প্রক্ষোভ মানে হচ্ছে আমাদের ইমোশনের কথা বলা হচ্ছে, যে ইমোশন মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে। যে আমাদের যদি খিদে পেয়েছে তাহলে কী হবে, আমরা খাবার খুঁজবো। ভয় লাগছে তাহলে আমরা নিরাপদ স্থানে যাবো, সেই দিকে মনোযোগ যাবে। তারপরে রোদে প্রচণ্ড রোদ রয়েছে, সেক্ষেত্রে আমরা যে কোথায় গেলে ছায়া পাবো সেই দিকে মনোযোগ যাবে। যেমন সাপ ভয় পেয়ে গর্তের মধ্যে আশ্রয় নিতে মনোযোগ দেখা যায় সাপের ক্ষেত্রে। নেক্সট সেন্টিমেন্ট। পূর্বেই আলোচিত সেন্টিমেন্ট অর্জিত জৈব মানসিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। সেন্টিমেন্ট তাই মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে। নেক্সট অভ্যাসের কারণেও আমরা বিষয়বস্তু নির্বাচন করি। অভ্যাস বলছে যে অভ্যাসের কারণে আমাদের বা আমরা বিশেষ বস্তু নির্বাচন করি। যারা ছবি আঁকা অভ্যাস, সর্বদা তুলি ও রঙের দিকে তার নজর যায়। কারোর অভ্যাস দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে পেপার পড়ার বা ঘুম থেকে উঠে চা খাওয়ার, তাহলে সে ঘুম থেকে উঠলেই ওই জিনিসটার প্রতি তার মনোযোগ যাবে। ওকে, তার জন্য অভ্যাস একটি অন্যতম নির্ধারক। নেক্সট বলা হচ্ছে চাহিদা পরিতৃপ্তি। যেসব বস্তু ব্যক্তির চাহিদা পরিতৃপ্তি করে সেগুলির প্রতি মনোযোগ আকর্ষণ হয়। অর্থাৎ শিক্ষার্থীদের যে যে জিনিসগুলি বা যে যে বিষয়গুলি তাদের চাহিদা পূরণ করবে সেই বিষয়গুলির প্রতি তাদের মনোযোগ যাবে। ওকে, থ্যাংক ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।